গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ড বরাক হিসাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। জিসি কলেজে ইনফ্রাস্ট্রাকচার আর বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটার মধ্যে একটা গ্যাপ আছে। এটা পর্যায়ক্রমে হবে। জার্মানিতে দেখেছি যে ওইখানেও কিন্তু এডুকেশন ইজ ফ্রি। আজকে আসাম রাজ্যে যেভাবে সরকার সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্ট এর উপর জোর দিয়েছে তার কিন্তু ফল আমরা পাবই। তাই আমাদের আগামী যে শিক্ষাবর্ষ ওখান থেকে আমরা মাস্টার ডিগ্রি কোর্স আমরা চালু করব। ডিসি ইউনিভার্সিটির জন্যই একটা ক্যাম্পাস যেটা বর্ষাঙ্গনে জায়গা নির্দিষ্ট হয়েছে, এতটুকু আমি শুনেছি। নমস্কার, আজ আমরা রয়েছি গুরুচরণ মহাবিদ্যালয়ের ফার্স্ট ভাইস চ্যান্সেলর প্রফেসর নিরঞ্জন রয়ের সাথে। ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার অনুভূতি আমরা জেনে নেব ওনার কাছ থেকে। কি ফিল করছেন এবং কি রিয়েকশন ছিল প্রথম যখন আপনি জানতে পারলেন যে আপনি ভাইস চ্যান্সেলর হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে? গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগের যখন খবর আমি পাই তখন অত্যন্ত আনন্দ আমি পেয়েছি, আনন্দিত এবং গর্বিত এই কারণে যে প্রথম ভাইস চ্যান্সেলর যে কোনো বিশ্ববিদ্যালয়ে, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারের হোক, সেটা মনোনয়ন হয়ে থাকে সরকারের তরফ থেকে। এবং এই ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে একটা মনোনয়ন হয়েছে এবং মহামহিম রাজ্যপাল সেই অফিস থেকে অর্ডারের কপি আমি পেয়েছি। এবং আহ, এই গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে আমার অনেক দায়িত্ব আহ, পালন করতে হবে এবং এটা একটা সুযোগ বিশ্ববিদ্যালয়কে এটা তার ভিতকে শক্ত করার। তো আশা করি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের নতুনভাবে কিভাবে গড়ে নেওয়া যায় তার জন্য সবার সাথে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগিয়ে চলব। আমরা যেমন জানতে পেরেছি টুইটের মাধ্যমে, এডুকেশন মিনিস্টার টুইট করেছেন যে আপনি এবং অন্যান্য যে স্টেট ইউনিভার্সিটি ওদের ভাইস চ্যান্সেলরের নমিনেশনের কথা। আপনি কি আগে থেকে জানতেন যে আপনার নমিনেশনটা বা সিলেকশন করা হবে আপনাকে ভাইস চ্যান্সেলর হিসাবে? না, আগের থেকে এরকম কোনো জানার কোনো সিস্টেম নেই, কারণ যেহেতু এটা নমিনেশন, আমি যদি নর্মালি যখন ভাইস চ্যান্সেলরের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তখন প্রার্থীরা অ্যাপ্লাই করে থাকেন, ইন্টারভিউ দেন। আহ, এই ক্ষেত্রে এখানে কিন্তু এই সিস্টেমটা নেই। এটা সম্পূর্ণভাবে সরকারের মনোনয়ন। আপনার জন্য আহ, সারপ্রাইজ ছিল এটা? আমার জন্য সারপ্রাইজ ছিল এই ব্যাপারটা আর কি। তো এখন আমরা একটু আপনার শিক্ষকতার জার্নির ব্যাপারে জানতে চাইবো। আপনি কিভাবে স্টার্ট করেছেন এবং কোথা থেকে স্টার্ট করেছেন যদি আপনি বলেন আমাদের। আমি আহ, ছাত্র হিসাবে করিমগঞ্জ কলেজের পড়াশোনা করেছি, হায়ার সেকেন্ডারি থেকে বিএসসি পর্যন্ত। বিএসসি ইকোনমিক্স নিয়ে আমি পড়াশোনা করেছি। 1990 সালে আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছি এবং তার পরবর্তীতে আহ, করিমগঞ্জ কলেজে আমি জয়েন করি 1991 সালের 9ই অগাস্ট। এবং করিমগঞ্জ কলেজে প্রায় 13 বছর, সাড়ে 13 বছর, 13 বছর 3 মাস হবে চাকরি আমি করি। 2004 সালে 6ই এপ্রিল আমি আসাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করি রিডার হিসাবে। এবং তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর এবং আহ, এখন আমি সিনিয়র প্রফেসর। সিনিয়র প্রফেসর হিসাবে আমাদের যে ধাপে ধাপে যে প্রমোশনের সিস্টেম হয়ে থাকে, ওই সিনিয়র প্রফেসরের পদে আমি এখন কাজ করছি। জিসি কলেজ, যদি আমরা ধরে থাকি 90 ইয়ার্স, একটা হেরিটেজ কলেজ জিসি কলেজ। আর অনেক কিছু শর্টকামিংস আছে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো কিছু শর্টকামিংস, যেমন ধরুন অনেক সময় হয়ে থাকে রেজাল্ট আসতে একটু লেট হয়, পেপার চেকিং কিছু শর্টকামিংস থাকে। এই জিনিসগুলা আপনি কিভাবে সলভ করার একটু ট্রাই করবেন? প্রথম কথা হলো যে যেহেতু এই জিসি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যে তো ফারাক আছে। এখন আমি, আমার কাছে চ্যালেঞ্জটা একটু অন্যরকম। আমি ভাবি যে একটা শক অ্যানালাইসিস আমরা করে থাকি, আমরা যারা কোয়ালিটি নিয়ে অ্যাসেসমেন্ট করি। শক বলতে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, চ্যালেঞ্জ।
তো এই বিশ্ববিদ্যালয়ের আমি কালকে যখন ভাইস চ্যান্সেলর হিসাবে নিযুক্তি পেয়েছি, তারপরে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিয়ে কলেজের 90 বছরের যে কলেজ, তার কিছু আমি তথ্য সংগ্রহ করলাম, পড়াশোনা করেছি কালকে। দেখলাম যে এই এই যে জিসি ইউনিভার্সিটি, যেটা কলেজ থেকে ইউনিভার্সিটি হলো, তার মূল সম্পদ কিন্তু 90 বছরের একটা স্বর্ণিম ইতিহাস। এবং এই 90 বছরের স্বর্ণিম ইতিহাসে অনেক অনেক ছাত্ররা এই বিশ্ববিদ্যালয় থেকে, এই কলেজ থেকে পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্ম পজিশনে ওনারা কাজকর্ম করছেন। এবং এই জায়গাটা থেকে আমি শুরু করতে চাই। এটাই ভাবি আমার কাছে একটা সম্পদ। কারণ জিসি কলেজে যে ইনফ্রাস্ট্রাকচার আর বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটার মধ্যে একটা গ্যাপ আছে। এটা পর্যায়ক্রমে হবে, কিন্তু একাডেমিক্স কিন্তু থেমে থাকবে না। কারণ একাডেমিক্স থেমে থাকলে স্টুডেন্টরা কিন্তু বেনিফিট পাবে না। বিশ্ববিদ্যালয় যে হলো, আমাদের এই উপত্যকার যারা স্টুডেন্টরা, তাদের কিন্তু বেনিফিট দেওয়ার জন্য আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে সামঞ্জস্য রেখে এবং কিছুটা কম্প্রোমাইজ করে আমাদের একাডেমিক্সের গতি কিন্তু আমরা বাড়িয়ে যাব। এটা আমার যেটা ভিশন। এবং আগামীতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমি মনে করি বা দরকার যেটা মনে করি, যে দক্ষতা বিকাশ সবচাইতে বড় ব্যাপার হয়ে গেছে। আমাদের ডিগ্রি নিচ্ছে, গ্রাজুয়েশন বিএ কোর্স করছে, বিকম কোর্স করছে, কিন্তু ছেলেমেয়েরা দেখছি চাকরি পাচ্ছে না। জব মার্কেটে এরা আনএমপ্লয়েবল। এবং এই যে আনএমপ্লয়েবিলিটিটা, এটার মূল কারণ কিন্তু দক্ষতার গ্যাপ। কারণ বিএ পাস করছে, দক্ষতা নেই। বিকম পাস করছে, টেলি জানছে না। তো এই জন্য দক্ষতার উপর আমি জোর দেব। যে আজকে ইউজিসি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, যে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম। এবং ডুয়েল ডিগ্রি প্রোগ্রামে একটা ছেলে বা মেয়ে স্টুডেন্ট যখন একটা বিএ বা বিএসসি বা বিকম যে কোনো কোর্সে যখন ভর্তি হবে, তার সাথে সাথে সে কিন্তু অন্য আর একটা কোর্সও করতে পারবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ভোকেশনাল কোর্স। এবং এটা এনইপি 2020 আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তো এই ব্যাপারটা আমি খুব বেশিভাবে দেখব, যে এন্টারপ্রেনার কিভাবে তৈরি করা যায়। কারণ আগামীতে আমাদের ভারতবর্ষ যে বিকশিত ভারত হবে 2047 সালে, অমৃতকালের সময় ভারত একটা বিকশিত ভারত হবে, অর্থাৎ ডেভেলপড নেশন হবে। সাথে সাথে আসাম রাজ্য একটা বিকশিত আসাম হবে। আর এই স্বপ্ন যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে কিন্তু আমাদের যারা স্টুডেন্ট, যারা পাস আউট স্টুডেন্ট, তাদেরকে কিন্তু জব সিকারের লাইনে শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, জব ক্রিয়েট করতে হবে। এবং এই জব ক্রিয়েট করতে গেলে কিন্তু তাদেরকে এন্টারপ্রেনার হতে হবে। এবং এটার মধ্যে আমাদের ছাত্রদের কিন্তু অনেক অনীহা আছে। ওই জায়গাটা আমার ইচ্ছা, যে আমি আমাদের যারা সহকর্মী আছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের, আহ, যারা এলুমনি আছেন, যারা স্টেক হোল্ডার আছেন, প্যারেন্টস, সবার সাথে আমি কথা বলবো। কথা বলে কিভাবে এই এন্টারপ্রেনার তৈরি করা যায়, তার উপর কিন্তু আমি শুরু থেকেই একটা বিশেষ যেটা পদক্ষেপ, সেটা নেওয়ার জন্য আমি চেষ্টা করব সবার সহযোগিতায়। আরেকটা কোয়েশ্চেন আমি যেটা জিজ্ঞেস করতে চাই, ডিসি কলেজ নিয়ে যে একটা পার্সপেক্টিভ আছে, যে অনেক সময় কি হয়, যারা টপার যারা থাকে, ধরুন সিবিএসসির বা স্টেট বোর্ডের, ওরা অনেক সময় ভেবে থাকে যে ডিসি কলেজে আমি কেন পড়তে যাব, আমি যদি ডিইউ বা জেএনইউ এরকম ইনস্টিটিউটে এডমিশন পেয়ে থাকি, বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো ওদেরকে আপনি কি বলবেন, যে এখন কি আপনার মনে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট আসবে? আর আমি যখন এডমিশন নিয়েছিলাম, পার্টিকুলারলি আমার মনে আছে, আমার আমার মেরিট লিস্টের নাম্বার ছিল 13। আর আমার আগে প্রায় 8জনই এখানে এডমিশন নেয়নি, কারণ ওরা অন্যান্য কলেজে পেয়ে গেছে। এখন কি মনে হয় এই পার্সপেক্টিভটা চেঞ্জ হবে ইউনিভার্সিটি হওয়ার পর? এটা একটা চ্যালেঞ্জ, কারণ এই যে পারসেপশনটা কেন হচ্ছে বিভিন্ন কারণে। যেমন অনেক সময় দেখা যায় যে আহ, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে পাশ করে জব মার্কেটে জব পাচ্ছে না। তো এর জন্য একটা পারসেপশন তৈরি হয়ে যায়। এবং এই পারসেপশনটা কিন্তু আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। ব্রেন নেই। এবং এই জন্য
আমরা গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ড বরাক হিসাবে এটাকে প্রতিষ্ঠা করতে হবে। এবং এটা যদি আমরা করতে পারি, আমাদের এখানে যদি দেখা যায় যে ছেলেমেয়েরা পড়াশোনা করে জব পাচ্ছে, আজকে এমপ্লয়মেন্টের সুবিধা নেই, প্লেসমেন্টের সুবিধা নেই। প্লেসমেন্টের যদি সুবিধা করতে পারি আমরা, প্লেসমেন্টের সুবিধা তখনই পারবো যদি আমাদের ছাত্ররা যদি দক্ষতা বৃদ্ধি পায়। দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্লেসমেন্টের সুবিধা যদি হয়, এন্টারপ্রেনারশিপ যদি বিদ্যায়তনিক শিক্ষার সাথে বিএ থাকবে, বিকম থাকবে, বিএসসি থাকবে। আজকে এনইপির যে ইমপ্লিমেন্টেশন হয়েছে এনইপি 2020-তে, তার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আমাদেরকে দিয়েছে, এই ফ্লেক্সিবিলিটির সুযোগ দিয়েছে। এই জন্য আমাদের এই ফ্লেক্সিবিলিটির সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবং এটাকে কাজে লাগিয়ে যদি আমরা ঠিক ঠিক প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে এই যে পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে। কেন ছাত্ররা বাইরে যাবে? তার যদি সামনে ভালো বিশ্ববিদ্যালয় থাকে, তার যদি কোর্স করে আহ, যদি জব মার্কেটে এমপ্লয়েবল হয়, কেন বাইরে যাবে? আজকে বিদেশের ছাত্ররা তো আমাদের দেশে আসছে না, আমাদের ছাত্ররা বিদেশ চলে যাচ্ছে। এটাটা এই জন্য আমাদের এনইপি 2020-তে ইন্টারন্যাশনালাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। তো আজকে আসাম রাজ্যে একটা আহ, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, যে হেলথ এডুকেশন সোশ্যাল সেক্টরের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে বর্তমান সরকার, শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এটা কিন্তু একটা বিশেষ দিক, অন্য কোনো রাজ্যে কিন্তু এরকম সচরাচর দেখা যায় না। আজকে নিযুত ময়না বলি, এটা একটা ওয়ান্ডারফুল স্কিম, যে ছাত্রীরা ড্রপ আউট হয়ে যাচ্ছে। কেন ড্রপ আউট হয়ে যাচ্ছে? তার বিভিন্ন কারণে। আজকে ছাত্রীদেরকে 1250 টাকা করে দেওয়া হচ্ছে, অ্যাডমিশন ফ্রি। হুম। এই যে স্কিমগুলো হচ্ছে, আজকে আমি কিছুদিন ইউরোপে ছিলাম, দেখেছি ইউরোপিয়ান জার্মানিতে দেখেছি যে ওইখানেও কিন্তু এডুকেশন ইজ ফ্রি। আজকে ডেভেলপড কান্ট্রি, এবং তাদের যারা সিটিজেন তাদেরকে কিন্তু ওই রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে সরকার। তো আজকে আসাম রাজ্যে যেভাবে সরকার যে সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছে, তার কিন্তু ফল আমরা পাবই। এবং এর জন্য আমাদের সংঘবদ্ধভাবে একটা পার্সপেক্টিভ ভিশন নিয়ে পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করতে হবে, রূপরেখা তৈরি করতে হবে। আজকে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কিন্তু কোনো ব্যবধান নেই। ফিজিক্সের সাথে সংস্কৃত পর্যন্ত নিতে পারবে, সংস্কৃতের সাথে ইকোলজি নিতে পারবে, ইকোলজির সাথে কমার্স নিতে পারবে, এবং কেমিস্ট্রি নিতে পারবে। এই যে বর্ডারলেস এডুকেশন যেটা এনইপি 2020-তে করে দিয়েছে, সেটার সুযোগ আমাদেরকে নিতে হবে। এবং জিসি ইউনিভার্সিটি যেহেতু নতুন ভয়েস সৃষ্টি হয়েছে, এবং ফাউন্ডার ভাইস চ্যান্সেলর হিসাবে আমি চেষ্টা করব, প্রয়াস করব সবার সহযোগিতায় এইভাবে বিশ্ববিদ্যালয়কে যদি পার্সপেক্টিভ প্ল্যানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, তাইলে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা, এই বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা আশা করি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে আসাম বিশ্ববিদ্যালয় আছে, এবং আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আমি 21 বছর অধ্যাপনা করেছি। আর আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি। একই টাউনে দুটো ইউনিভার্সিটি। একই টাউনে দুটো ইউনিভার্সিটি। এবং এটাতে এনইপি 2020-তে বলছে যে ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তারপর বলছে স্টুডেন্ট এক্সচেঞ্জ, টিচার এক্সচেঞ্জ। এই জিনিসগুলো কিন্তু আমরা সঠিকভাবে এখন করতে পারবো। আজকেই আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সাথে কথা বলেছি, প্রফেসর আর এম পন সাহেবের সাথে। আমি ওই কথা প্রস্তাব দিয়েছি যে হোয়াই নট উই স্টার্ট রিয়েল ইমপ্লিমেন্টেশন অফ এনইপি 2020। উনি কিন্তু আমার যে প্রস্তাব, উনি আহ, উম, উম, রাজি হয়েছেন প্রস্তাবে, এবং আমরা মৌ করব অতি শীঘ্রই করে। এখানে ছাত্র শিক্ষক সবার সাথে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো যদি আমরা করতে পারি, তাহলে এই বরাক উপত্যকার ছেলেমেয়েরা কিন্তু বেনিফিট পাবে, এবং তাদের আর বাইরে যাওয়ার কিন্তু দরকার পড়বে না। এবং এই যে সমন্বয়, কেন্দ্রীয় কম্পিটিশন নয় কিন্তু সমন্বয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর রাজ্য বিশ্ববিদ্যালয়। আর সবচাইতে বড় ব্যাপার হলো, আমি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে লিয়েন নিয়ে আসছি, এবং আমি এখানে 21 বছর অধ্যাপনা করেছি। তো আমার সবকিছু জানা এখানে। তো এই জন্য সবার সাথে পরিচিতি আছে, যারা অধ্যাপকরা আছেন। তো সবার সহযোগিতা আমি কামনা করব। এবং এইভাবে একটা সমন্বয় যদি সৃষ্টি করা যায়, তাহলে এই বরাক উপত্যকার কিন্তু সবাই
বেনিফিট হবে, বেনিফিট পাবে এই বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা। এবং আগামী দিনে আমরা বিকশিত আসাম যে 2047 সালে ওই দিকে কিন্তু এক ধাপ এগিয়ে যাব। দুটো বার্নিং কোয়েশ্চেন যেটা আপনার উপরে নির্ভর করছে, যেটা সরকারও বলেছে যে ভাইস চ্যান্সেলর ডিসাইড করবে, সেটা আমি জিজ্ঞেস করতে চাইবো আপনার কি মতামত। অনেকের মতামত যে ইউনিভার্সিটিতে হায়ার সেকেন্ডারি হওয়াটা উচিত নয়, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটু আমি আলাপ আলোচনা করতে হবে সরকারের সাথে, কারণ কটন বিশ্ববিদ্যালয়ে কিন্তু হায়ার সেকেন্ডারি আছে এখনো। তো এটা মডেলটা কি হবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কীরকম মডেল হবে, এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন সবার সাথে কথা বলে তারপর আমরা ডিসিশনটা নেব। আহ, বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে আহ, যে ইন্টিগ্রেটেড কোর্স যেটা, সেটা কিন্তু হায়ার সেকেন্ডারি থেকে শুরু। এবং আমি দেখেছি সিঙ্গাপুরেও আমি দেখেছি আমাদেরকে নিয়ে গিয়েছিল সরকার ট্রেনিংয়ের জন্য। সেখানেও আমি দেখেছি যে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড কোর্স নার্চারিং অফ দ্য স্টুডেন্টস এট দ্য লোয়ার লেভেল। তো এই জায়গাতে এই জায়গার যে ভিত্তিপ্রস্তর যেটা ইন্টিগ্রেটেড কোর্সের হায়ার সেকেন্ডারি থেকে যেটা হচ্ছে, তো এটা সরকারের সাথে, সরকারের পলিসি কি আছে এবং সরকারের সাথে আমি কথা বলবো, মাননীয় এডুকেশন মিনিস্টারের সাথে কথা বলে, এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি থাকবে, এবং আমাদের স্টেক যদি সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর দায়িত্ব বর্তায়, তাইলে আমি এখানে যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, আমাদের যারা শিক্ষকরা সহকর্মীরা থাকবেন, সবার সাথে কথা বলেই আমি এটা একটা ডিসিশন নেব। সেকেন্ড কোয়েশ্চেন যেটা অনেকে আপনার কাছ থেকে জানতে চাইছে যে হায়ার এডুকেশন বা মাস্টার্স কোর্সের জন্য নাকি আলাদা একটা ক্যাম্পাস করা হবে জিসি ইউনিভার্সিটির? অ্যাকচুয়ালি ক্যাম্পাস মাস্টার কোর্সের জন্য আলাদা নয়, জিসি ইউনিভার্সিটির জন্যই একটা ক্যাম্পাস, যেটা বর্ষাঙ্গনে জায়গা নির্দিষ্ট হয়েছে, এতটুকু আমি শুনেছি। আহ, তো সেখানে বর্ষাঙ্গনে ক্যাম্পাস হবে। এটা তো আমাদের মেইন একটা ক্যাম্পাস, আর মেইন ক্যাম্পাসটা বর্ষাঙ্গনে হবে। তো এটা একটু সময় সাপেক্ষ, কারণ সেখানে ল্যান্ড ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এগুলো একটু সময় লাগবে। কিন্তু যে ব্যাপারটা আমি আগেও বলেছি যে একাডেমিক্স থেমে থাকবে না, একাডেমিক্সের গতি কিন্তু ত্বরান্বিত করতে হবে ছাত্রছাত্রীদের, এই বরাক উপত্যকার যারা আহ, সন্তান যারা আছে তাদের বেনিফিটের জন্য। তাই আমাদের আগামী যে শিক্ষাবর্ষ, ওখান থেকে আমরা মাস্টার ডিগ্রি কোর্স আমরা চালু করব। এবং এই জন্যই সময়টা আমি পাবো, প্রায় 7-8 মাস সময় আমি পাবো। এবং ওই সময়ে বিভিন্ন যে টেকনিক্যাল ইস্যুজ আছে ওইগুলো আমাদের দেখতে হবে, করে আগামী সেমিস্টার থেকে, আগামী বর্ষ থেকে আমরা করব। এবং এটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিভাবে অপটিমাইজ ইউজ করা যায় যে আমাদের রিসোর্স আছে, সেটার উপর আমি ডেফিনেটলি আমি নজর দেব। যে অপটিমাইজ ইউজ করে, একটা রুম আছে, এই রুমকে যদি আমি 3টে শিফটে ক্লাস করি, তাহলে কিন্তু আমি 3টা ক্লাস, 3টা প্রোগ্রাম আমি চালু করতে পারবো। তো ওইভাবে অপটিমাইজেশন টেকনিকটা আমি ব্যবহার করব, করে আমরা কিন্তু একাডেমিক্স আমি চালু করতে চাই। এটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু এটা আমাদের যারা সহকর্মী আছেন বিশ্ববিদ্যালয়ে, সবার সাথে কথা বলে একাডেমিক কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল, বিভিন্ন বডিজ আছে, এই সমস্ত বডির সাথে বডির অপিনিয়ন নিয়েই এগুলা করতে হবে। তো এইভাবেই আমরা এগোবো আগামীতে। একটা লাইট হার্টেড কোয়েশ্চেন নিয়ে শেষ করতে চাইবো। আপনার প্রথম জিসি কলেজের মানে এক্সপিরিয়েন্স, কখন আপনি শুনেছেন জিসি কলেজের কথা, বা কখন আপনি গিয়েছিলেন জিসি কলেজে, যদি মনে থাকে আপনার? আমি তো করিমস কলেজে চাকরি করতাম, 1991 থেকে করিমস কলেজে চাকরি করছি। আমার মনে আছে আমাদের যে টিচার্স অ্যাসোসিয়েশন, টিচার্স অ্যাসোসিয়েশনের তখনকার যে প্রোগ্রাম টোগ্রাম হতো, মূলত জিসি কলেজে হতো। 92, 93, 94 ওই সময় কিন্তু আমি এসছি, জিসিতে প্রথম এসছি। তারপর বিশ্ববিদ্যালয়ে যখন জয়েন করেছি, অনেকবার জিসি কলেজে গেছি, যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কমিটিতে মেম্বার হিসাবে, সেমিনার কনফারেন্সে অনেকবারই গেছি। সো জিসি কলেজ আমার হার্টের মধ্যেই আছে। জিসি কলেজের সাথে সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক ছিল। এবং এটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি আমি পেয়েছি, যে আমারই এই বরাক উপত্যকার আমি সন্তান, এবং এই বরাক উপত্যকার সন্তান হিসেবে এই উপত্যকারই একটা
কলেজ যেটা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে, সেই কলেজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব নতুনভাবে, সেটার রূপরেখা তৈরি করতে পারবো, এই জন্য আমি গর্বিত এবং আমি আনন্দিত। স্যার, লাস্ট কোনো মেসেজ বা বার্তা স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টদের যে এটাই বলতে চাই যে এখন এনইপি 2020-তে যে আমাদের যে বেনিফিটগুলো আমাদের আছে, ডাইভার্সিফাইড প্রোগ্রাম যেগুলো আছে, এইগুলোর উপর ভিত্তি করে আগামী দিনে স্কিলের ফোকাস নিয়ে ছাত্রছাত্রীদের মানসিকতাটা এইভাবে গড়ে উঠতে হবে যে আমি দক্ষতা আমার বিকাশ করতে হবে। দক্ষতা বৃদ্ধি যদি না হয় তাহলে জব মার্কেটে কিন্তু আমি বেমানান। এবং দক্ষতা বৃদ্ধির জন্য এনইপি 2020-র যে ধারায় আমাদের ছাত্রছাত্রীদের ওইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং দক্ষ ছাত্র যে কোনো জায়গায় কিন্তু সে এমপ্লয়েবল। দক্ষতা ছাড়া এমপ্লয়েবিলিটি সম্ভব না। ওই জায়গাটাই আমি ছাত্রদেরকে আমি মেসেজ দিতে চাই এবং আগামী দিনে আমরা এই ব্যাপার নিয়ে আমরা এগোবো। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।